এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুমা শেষেই ছাত্র জনতার গণমিছিল। এদিকে দৈনিক মানব জমিনে প্রকাশিত প্রতিবেদন, বাংলাদেশে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই। এবং সবশেষে জানিয়ে দিব বাংলাদেশের চলমান অস্থিরতায় ভারত নীরব কেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণমিছিল আজ। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার জুমার নামাজ শেষে তারা গণমিছিল করবে। বৃহস্পতিবার 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদেরকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না, কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। বাংলাদেশের স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই। শিক্ষার্থীদের উপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়ও। এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে। একদিকে আছেন 76 বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছর ধরে তিনি খাঁটি, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করেননি। তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলেই মনে হচ্ছে। বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবেন না। যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে বা তাদেরকে। এর মধ্যে আছে মৃত্যু, নির্যাতন, জোরপূর্বক গুম ও বন্দী করে রাখা। প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অভিহিত করা হয়। বলা হয় তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা ও দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পথচ্যুত করতে চায়। এই লড়াইয়ের অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ। তারা সরকারের জবাবদিহি চায়, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৃহত্তর অংশগ্রহণ চায়। সরকারি চাকরিতে সুষ্ঠু অধিকারের দাবিতে তারা তাদের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষাকে চর্চা করতে চান। বিশেষ করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে 15 বছর ধরে সব স্তরের বাংলাদেশি স্বৈরতান্ত্রিক শাসনের মুখে তাদের সহনশীলতা প্রদর্শন করেছেন এবং একে চ্যালেঞ্জ করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন। শেখ হাসিনা সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপ হলো ডেমোক্রেটিক ব্রিকোলেজ এর একটি উদাহরণ। ডেমোক্রেটিক ব্রিকোলেজ হলো এমন একটি সৃষ্টিশীল উপায় যেখানে প্রক্রিয়াশীল সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সমুন্নত করা হয়, স্বৈরাচারের প্রতিদ্বন্দ্বিতা করা হয়। এর আগে 2018 সালের বিক্ষোভের সময়ে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জন্য সরকারি চাকরিতে শতকরা 30% কোটা বাতিল দাবি করেছিলেন শিক্ষার্থীরা। তারা যুক্তি দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য ওই কোটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রযোজ্য ছিল, কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসে তা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার সরকার তার দলীয় ক্যাডারদেরকে নিয়োগ দেওয়ার জন্য এই কোটা ব্যবহার করছিলেন। 2018 সালের বিক্ষোভে কোটা ব্যবস্থা বাতিল হয়, তবে তা এবছর আবার ফেরানো হয়। এতে বহু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন। তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করার পাশাপাশি র্যালি করতে থাকেন। এ সময়ে তারা তাদের গণতান্ত্রিক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকার প্রদর্শন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্দেশ্য মন্তব্য করেন, রাজাকার একটি অবমাননাকর শব্দ। এটা দিয়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের বিরুদ্ধে যারা নৃশংসতা চালিয়েছিল বা চালাতে সহায়তা করেছিল তাদেরকে বোঝানো হয়। তার এই অভিযোগ বিক্ষোভকারীদের ক্ষুব্ধ করে তোলে। তারা উল্টো স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন স্বৈরাচার বলে আখ্যায়িত করতে থাকে। এই প্রতিবাদ থামাতে শেখ হাসিনার সরকার প্রথমে তার দল আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নামায়। তারা লাঠি, পিস্তল ও অন্যান্য অস্ত্র হাতে বৈষম্যমূলকভাবে হামলা করে। এমনকি তারা নারী শিক্ষার্থীদেরকেও ছাড় দেয়নি। অনেক ক্ষেত্রে
ক্ষেত্রে ছাত্রলীগকে সমর্থন দিতে দেখা গেছে পুলিশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিক শক্তি প্রয়োগ করে। এমন অবস্থায় ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ করা হয়েছে যে তারা ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আগুন দিয়েছে। এই টেলিভিশন স্টেশনকে সরকারের মুখপাত্র হিসেবে দেখা হয়। প্রতিবাদকারীদের সরিয়ে দিতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ ও গোয়েন্দা এজেন্সি সহ সব নিরাপত্তা রক্ষাকারীদের মোতায়েন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়, জারি করা হয় কঠোর কারফিউ। হামলাকারী বা উত্তেজিত জনতার ভিড় দেখতে তাদের বিরুদ্ধে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। এর ফলাফল ভয়াবহ। হিসাব অনুযায়ী এতে নিহত হয়েছেন প্রায় 200 মানুষ। এর বেশিরভাগই ছাত্র। নিহতদের মধ্যে বেশ কিছু শিশু আছে। শিক্ষার্থীরা এর কিছু মিডিয়ার সূত্র দাবি করেছে। নিহতের প্রকৃত এই সংখ্যা অনেক বেশি। মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের উপর গুলি করতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে দিয়েছেন যে বিক্ষোভকারীদের দমন করতে ব্যবহার করা হয়েছে ইউএন লেখা সংবলিত ভেহিকেলস। দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী ও বিজিবির দায়িত্ব হলো দেশের সীমান্ত রক্ষা করা। তাদেরকে দেখা গেছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে গুলি করতে। এর মধ্যে সরকার কোটা কমিয়ে 7 ভাগ করেছে। এর মধ্যে শতকরা 5 ভাগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের জন্য, 2 ভাগ রাখা হয়েছে নৃগোষ্ঠী এবং বিকলাঙ্গ বা ট্রান্সজেন্ডারদের জন্য। এর মধ্য দিয়ে দমন নিপীড়নের নৃশংসতা মুছে ফেলা যায় না। এমন দমন পীড়নের কথা বাংলাদেশের ইতিহাসে আর কখনো শোনা যায়নি। সীমিত পরিসরে ইন্টারনেট ফিরে আসার পর ভয়াবহতা ফুটে উঠছে ভিডিও ও ছবিতে। নিরস্ত্র সাধারণ মানুষকে রাস্তায় গুলি করতে দেখা যাচ্ছে। তাদেরকে রাস্তার উপর ফেলে রেখেছিল তারা। অনেকের অঙ্গহানি হয়েছে, এমনকি চোখ হারিয়েছেন। ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকে জোরপূর্বক অদৃশ্য করে ফেলা হয়। তাদেরকে নির্যাতন চালানো হয় এবং সরকার জোর করে তাদের সম্মতি আদায় করে। যাই হোক, শেখ হাসিনা দৃশ্যত রাস্তায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি বহু মানুষের হৃদয় ও মন জয় করতে পারবেন না। যেসব ছাত্র নেতাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং পরে মুক্তি দেওয়া হয়েছে, তারা আশা ছেড়ে দিচ্ছেন না। কান্নাজড়িত কণ্ঠে, অশ্রু সজল চোখে এবং স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে গণহত্যার দায় শেখ হাসিনাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শেখ হাসিনার জন্য এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ দীর্ঘদিন তিনি জবাবদিহিতা এড়িয়ে গেছেন। অন্য সর্বগ্রাসী নেতাদের মতোই তিনি নিজেকে রাষ্ট্র হিসেবে মনে করেন। তিনি মনে করেন কারো কাছে তার জবাবদিহিতা নেই। নিজের নাগরিকদের বিরুদ্ধে তার নির্দেশ সহিংসতা চালানোর দায় তাকে মেনে নেওয়ার পাশাপাশি নির্যাতিত ও প্রহৃত শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য প্রতিবাদ বিক্ষোভ করছেন। তারা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই এখনো শেষ হয়নি। লেখক নরওয়ের ইউনিভার্সিটি অফ অসোলেতে ডিপার্টমেন্ট অব কালচারাল স্টাডিজ অ্যান্ড ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজের পোস্ট ডক্টরাল গবেষক ফেলো। তার গবেষণায় অর্থায়ন করেছে নরওয়েজিয়ান রিসার্চ কাউন্সিল। অনলাইন 360 ইনফো টাইমস অফ ইন্ডিয়া থেকে। বাংলাদেশে চলমান অস্থিরতায় ভারত নীরব কেন? বাংলাদেশে চলমান অস্থিরতাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় মনে করছে ভারত। প্রতিবেশী বাংলাদেশের সাথে বরং অর্থনৈতিক বিষয়েই গুরুত্ব আরোপ করতে চায় দেশটি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 150 জন নিহত হয়েছেন। যদিও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন মৃত্যুর সংখ্যা 200-রও বেশি বলে দাবি করা হয়েছে। অন্যতম বন্ধু বাংলাদেশে চলমান এই অস্থিরতার দিকে নজর রাখছে ভারত। তবে ভারত সরকারের কার্যকলাপে যেন চলমান অস্থিরতায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়েও সতর্ক দিল্লি। এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে বিবেচনা করছে ভারত। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ভারতীয় শিক্ষার্থীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারে সেই আয়োজন আমরা করতে পেরেছি। উল্লেখ্য, চলমান পরিস্থিতির কারণে অন্তত 6700 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। ভারত সরকারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আরও বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে যার সাথে আমাদের উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা আশাবাদী যে সে দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।